শ্রীবাস্তব, আমার আমার লজ্জা লাগছে, একজন ভেটারান, একজন প্রাক্তন সেনা কর্তা, তাকে এভাবে, তার সাথে এভাবে কথা বলতে যাচ্ছি। কিন্তু আমাদের বাংলাতে বা ওই সাধারণভাবে একটা কথা আছে না, হাফতা বা একটা প্রোটেকশন মানি, আমাদের এখন বোধহয় সরকারকে একটা প্রোটেকশন মানি দিতে হবে আমাদেরকে সুরক্ষা দিতে। মানে তাদেরকে আমরা ট্যাক্স দিচ্ছি, তারা কাজ করছে না, তাদেরকে আমরা প্রত্যেকটা জিনিসের পেছনে সেস থেকে শুরু করে সব কিছু দিচ্ছি, তারা কর্পোরেশনের ট্যাক্স নিচ্ছেন, জলে ট্যাক্স নিচ্ছেন, সব কিছু ভালো, কিন্তু আমাদের প্রোটেকশনটা কেউ দিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এটা তো ববির ডিপার্টমেন্ট, অরূপের ডিপার্টমেন্ট, এর ডিপার্টমেন্ট, ওর ডিপার্টমেন্ট। ওনার কাজটা কি, উনি কী করছেন? বিভিন্ন টুইট করছেন, কাশ্মীরে কি হলো, গুজরাটে কি হলো, হনলুলুতে কি হলো, ইরাকে কি হলো, বাংলাদেশে কি হলো। উনি কলকাতা নিয়ে কবে ভাববেন? কলকাতার রোহিঙ্গা নিয়ে কবে ভাববেন? দেখুন, যখন আমরা একটা এবং সেই আপনি কথাটা বলতে বলতে আমি সেই সিসিটিভি ফুটেজটাও দেখাবো, আপনি দেখতে দেখতে বলুন। দেখুন ফুল স্ক্রিনে জাস্ট সিসিটিভিটা দেখুন, একদম সেই সময়কার অবস্থা ভাবুন। মানে আমরা সহনাগরিক, মানে এখানে কিছু হলে কোনো ডাক্তার বা প্যারামেডিক হেল্প করবে না, আমাদেরই নিজেদেরকে হেল্প করে নিতে হবে। মানে এরপরে আমি জয় রাইডটা কেন কলকাতা শহরে করতে যাব? দেখুন দেখুন হুইল চেয়ার নিয়ে কর্নেল শ্রীবাস্তব। দেখুন, এই আমরা যদি একটা আজকে নিকো পার্ক দেখি তাহলে একটা ইনসিডেন্ট মনে হয়, একটা অ্যাক্সিডেন্ট মনে হয়, কিন্তু যখন ডটগুলো আমরা যোগ করছি তখন আমার মনে হয় আমাদের যে সংবিধান আছে ওই সংবিধানের কোনো ধারা আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। এই সংবিধান আমাদেরকে বলেছিল লাস্ট ম্যান উইল প্রোটেক্ট ইউ দ্য লাস্ট ম্যান, কিন্তু আমার মনে হয় ভারতীয় সংবিধান এখানে কোনো মানুষকে প্রোটেকশন দেওয়ার এখন ক্ষমতাতে নেই। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। এই আমরা এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতে বড় হয়েছি, যখন আমরা বড় হলাম বিদেশে গেলাম, এইদিকে ওইদিকে দেখলাম, আমরা গর্বিত বাঙালি, আমরা গর্বিত কলকাতা দিয়ে। কি আমাদের কলকাতার মধ্যে যে সংস্কৃতি আছে, যে আমাদের পড়াশোনা আছে, আমাদের স্বাস্থ্য আছে, অনেক ভালো ছিল। আজকে কোথায় দাঁড়িয়ে আছি আপনারা দেখুন। নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, এই শ্রাবণ মাসে আজকে আমি ভগবানের কাছে গিয়ে আমি কি বলবো জানেন? আমি আজকে ওনাকে বলবো এই অরণ্যে একটা নিয়ম আছে, একটা বিধি আছে। এই অরণ্যের নিয়ম আর একটা বিধি আছে। শের খাওয়ার পর একটা গাছের তলা চলে যায়, ঘুমিয়ে পড়ে। যখন ওখানে ঝড় হয়, ময়না নিজের ডান পাক দিয়ে নিজের বাচ্চাদের ছেড়ে কাকের ডিমটা করে প্রোটেক্ট করে। আর যখন ওখানে জানেন বন্যা হয়, একই কাঠের উপরে আপনার শের আছে, ছাগলি আছে, বিড়াল আছে, আপনার সাপ আছে, সবাই একসঙ্গে যায়। ওদের একটা নিয়ম আছে, ওর একটা কানুন আছে। ওই জঙ্গলে একটা সাপ আছে, ও কামড়ালে আপনি একটা ওষুধ করতে পারবেন। কিন্তু আমাদের বাংলার মাটিতে এখন যা হচ্ছে, এই যে সাপগুলো যারা আছে, এই যে আমাদের লোভ, এই যে আমাদের কারাপশন, পুরো শেষ ধ্বংস করে দিয়েছে। আপনি কাটমানি কথা বলছেন, আমি ভগবানকে বলবো হে ঈশ্বর, ওই অরণ্যের যেটা নিয়ম আছে আমাদের বাংলার মাটিতে দাও। দেখি আমাদের গতকাল আমাদের কৃষ্ণের উপরে হামলা হয়েছে, আজকে আপনি নিকো পার্ক দেখছেন, কোনো কিছু হচ্ছে না এখানে, কোনো কেউ এখানে জাস্টিস পাবে না। এই আমি ঈশ্বর থেকে আজকে শ্রাবণ মাসে বলবো, ঈশ্বর আমাদের ওই অরণ্যের নিয়মটা দাও। আপনার এই ধিকি ধিকি রাগটা গোটা বাংলার মানুষের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন না। কর্নেল শ্রীবাস্তব দেখুন, আমি তো বলছি আপনাকে, এইখানে কোনো সংবিধান নেই। এখানে 28%, এখানে 28% রুল অফ 28%। যারা বুঝতে পারছে ওরা বুঝতে পারবে, ওরা জানে এখানে সব ভুয়া কারচুপি হচ্ছে, এখানে আমাদের ডেমোক্রেসি আন্ডারমাইন হচ্ছে, এখানে আমাদের কনস্টিটিউশন আন্ডারমাইন হচ্ছে। কে বলছে সুপ্রিম কোর্টে কথা বলছে না? ভালো পয়েন্ট, ঠিক সেই পয়েন্টের থেকে একদম কর্নেল শ্রীবাস্তব যে কথাটা বললেন একদম ঠিক। এবং আমি তো পিসিআরকে বলবো, পিসিআর আমাকে বলছে যে কর্নেল শ্রীবাস্তব যে কথাটা বললেন সেখান থেকেই দ্বিতীয় একটা অগ্নিবাণ নেওয়ার প্রয়োজন আছে এই মুহূর্তে, প্রয়োজন আছে এই মুহূর্তে, দ্বিতীয় অগ্নিবাণ এই মুহূর্তে। আপনাদের স্ক্রিনে কর্নেল শ্রীবাস্তব যা বললেন একদম ঠিক বললেন। মমতার কাছে মানুষের প্রাণ বড় সস্তা, বড্ড সস্তা। নীলাদ্রিদা, বড্ড সস্তা হয়ে গেছে, যেটা একদম মণিশঙ্করদা, মানে মণিশঙ্করদা একদম ওই যে ক্লাসিক্যাল সিঙ্গারের মতন, একদম ক্লাসিক্যাল তৃণমূল এখন হয়ে গেছে। যে হাসপাতালে কি আমরা এখন বসে থাকবো? কেওড়াতলা শ্মশানে কি এখন বসে থাকবে? প্রতিদিন কেউ না কেউ মারা যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌড় পড়ে, তাই তো?
প্রত্যেকটা মৃত্যুতে কি পার্টির সঙ্গে যোগাযোগ থাকে? একদম এটাই আমার বক্তব্য। ক্লাসিক্যালি কথা বলেন, একদম ধ্রুপদ সমালোচক। বলুন। বুঝতে ভুল হচ্ছে পশ্চিমবঙ্গকে, আমার মনে হয় এই পুরো পশ্চিমবঙ্গটাই এখন এই নিকো পার্কের মতো একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো হয়ে গেছে। এখানে খেলা মেলা যেরকম চলছে, যখন আমরা রাস্তায় বেরোচ্ছি, কর্মক্ষেত্রে বেরোচ্ছি, আমাদের ধরে নিতে হবে আমরা নিকো পার্কের একটা জয় রাইডে উঠছি, যাতে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। নিকো পার্কে যে অফিসিয়ালের সাথে আপনারা কথা বললেন, তিনি স্বীকার করলেন রোজ নিকো পার্কে ডাক্তার থাকে না, কিছু কিছু দিন থাকে যেদিন ডাক্তার থাকে না, না। বলছেন আজকের দিনেই ঘটনাক্রমে ছিলেন না? না না, মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে ছুটি থাকে, বললেন ছিল, উনি। হ্যাঁ, একদম। হ্যাঁ, মানে যেদিন ছুটি থাকে সেদিন মৃত্যু হতে পারে, এবং এ ব্যাপারে নিকো পার্কের বিরুদ্ধে সরকার কোনো রকম প্রোটেক্টিভ ব্যবস্থা নেয়নি। এই যেদিন ডাক্তার ছুটিতে থাকেন সেদিন যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তার চিকিৎসা কে করবে, তার অল্টারনেটিভটা কি, এই ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এতে কী টাকার লেনদেন হয়েছে, কি হয়েছে আমি জানি না। আবার আরজিকরের ঘটনা মনে করুন, যিনি সেদিন দায়িত্ব পালন করছিলেন, যে মহিলা ডাক্তার, তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশের, অথচ পুলিশেরই একজন সিভিক ভলান্টিয়ার এসে তাকে হত্যা করলেন, তার ধর্ষণ করলেন। অর্থাৎ এই নিকো পার্কের জয় রাইডের মতোই আমাদের জীবনযাত্রা হয়ে আপনি যাচ্ছে। খুব ভ্যালিড একটা ডিবেটের সূচনা করলেন, যদিও আমার সময় থাকবে না, যে এই সিকিউরিটি গার্ড বা সুরক্ষা কর্মী এই ল কলেজের ক্ষেত্রেও কিন্তু ল কলেজের যে অভয় আছে সে কিন্তু বলেছে সিকিউরিটি রুমে রেপ, আপনি ভাবতে পারছেন? অর্থাৎ সিকিউরিটি গার্ডের সহযোগিতা আছে, আর পুলিশ এসে ধর্ষণ করছে। আর জি ভয়ঙ্কর। নীলাদ্রিদা, একবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।